তোমাদেরও কি পুরনো জিনিস বা অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ আছে? তোমরাও কি কোথাও গেলে পুরনো জিনিস কিংবা পুরনো মূর্তি বাড়িতে নিয়ে আসো? তাহলে সাবধান হয়ে যাও। আজকের এই ঘটনাটা শুনে তোমরা বুঝতে পারবে যে পুরনো জিনিস নেওয়া কতটা ডেঞ্জারাস হতে পারে। পুরনো জিনিস বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষ কীভাবে বিপদ ডেকে আনে। যাই হোক, আজকের এই ঘটনাটা অনেকটা বড় হতে চলেছে। তোমরা ধৈর্য সহকারে শোনো। আজকে কল রেকর্ডিংয়ে আছে ময়ূকবাবু। ময়ূকবাবুর ঘটনা তোমরা শুনতে বেশ পছন্দও করো। যাই হোক, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা গুঁজে নাও। চলো এবার আমরা চলে যাই আজকের পডকাস্টে। নমস্কার ময়ূকবাবু। হ্যাঁ অমিত, কেমন আছো? এই তো চলছে, আপনি? আমারও চলছে গো, সব মিলিয়ে মিশিয়ে। ওকে, তো আপনি আগে যে স্টোরিটা বলেছিলেন সেটা তো হয়তো দেখেছেন কমেন্ট সেকশনে, সবাই তো আপনাকে বলছে যে খুব সুন্দর করে বলেন সামথিং আরো অনেক কিছু। যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না আমরা। তো আজকে আপনি যে স্টোরি না ঠিক ইনসিডেন্ট বলবেন, সেটা হচ্ছে আপনার এক বন্ধুর ফ্যামিলিতে একটা মূর্তি এসেছিল। এই মূর্তিটা বাড়িতে আনার পর থেকেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো, যেগুলো তুমি বলবে, যেগুলো আমি আর কিছু বলছি না। ওকে, হ্যাঁ একদমই তাই। তো সেটা কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হলো, একদম প্রথম থেকে তুমি বলো। আপনি বলুন, আমরা শুনবো। একদম একদম, আর আমাকে তুমি করেই বলতে পারো, আপনি বলার দরকার নেই। যাই হোক, হ্যাঁ তো দেখো, ঘটনাটা শুরু করার আগে যেরকম আমি একটু আধটু বলে থাকি ঘটনার ব্যাপারে, এই ঘটনাটার ব্যাপারেও বলবো। তো দেখো, আমাদের প্রায় লোকেদের ঘরেই বাচ্চা কাচ্চা থাকে, তাই না? তো যখন ধরে নাও কোথাও আমরা বেড়াতে যাই বা কোথাও মেলায় যাই বা কোথাও যাই, তখন বাচ্চা কাচ্চারা দেখবে বায়না করে খেলনা কিনে দেওয়ার জন্য বা কোনো জিনিস কিনে দেওয়ার জন্য, তাই তো? আবার কোনো কোনো বাচ্চাদের আবার এই একটা টেন্ডেন্সি থাকে যে বিকেলে খেলতে বেরোলাম, একটা রাস্তার ধারে কিছু একটা পড়ে থাকতে দেখলাম, ওটা কুড়িয়ে নিয়ে ঘরে চলে। এরকম কিন্তু অনেকজন করে, মানে আমি নিজেও করেছি, ওই জন্য বলছি আর কি। তো এই যে জিনিসগুলো, যে এই যে কুড়িয়ে নিয়ে চলে আসা রাস্তার ধার থেকে, বা কোথাও কিছু পড়ে দেখা, মানে পড়ে থাকতে দেখা হলো, দিয়ে ওটা নিয়ে উঠিয়ে নিয়ে চলে আসা হলো, ওটাকে হাত লাগানো হলো, এইগুলো কোনো কোনো সময় যে কিরকম বীভৎস রূপ নিতে পারে, সেইটা আজকে আমি এই ঘটনাটার মাধ্যমে বলবো। তো দেখো, এই ঘটনাটা আমার এক বন্ধু, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর থেকে আমি জানতে পেরেছি। আর আমি ও যেরকম ভাবে বলেছে আমি সেরকম ভাবে তুলে ধরছি ঘটনাটা। তো আমি ওর ব্যাপারে আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে চাই, যে বন্ধুটা মানে কোথা থেকে আমাদের বন্ধুত্বের শুরু, আর ওর ব্যাকগ্রাউন্ডটা এই জন্যই দিয়ে রাখতে চাই কেননা ওটা পরে গিয়ে ঘটনাতে কাজে আসবে। তো আমি 2015 সালের কথা বলছি। আমি তখন কলকাতা একটা কোচিং সেন্টারে মেডিকেলের জন্য কোচিং করতে ভর্তি হই। আর ওখানেই আমার ওই বন্ধুটার সাথে দেখা হয়। আচ্ছা, আমি ওই বন্ধুটার নাম অভিষেক রাখছি এই পডকাস্টের জন্য। তো অভিষেকের সাথে আমার দেখা হয় আর আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি। তো ওই ছেলেটা একটু আলাদা টাইপের ছেলে ছিল সবার থেকে, মানে আজকালকার ছেলেদের থেকে খুবই আলাদা টাইপের ছিল। কেন বলছি, প্রচন্ড একটা আধ্যাত্মিক পরিবারের থেকে বিলং করে। আর আধ্যাত্মিক পরিবার বলতে মানে অনেকজন হয় দেখবে পুজো আর্চা করে, হ্যাঁ ও করে পুজো আর্চা, কিন্তু অনেকে হয় না, মানে কোনো মন্দিরে পূজারি হলো, সে পুজো করছে কেননা ওটা ওনার কাজ, ওনাকে পুজো করতে হবে, উনি করছেন। ও কিন্তু সেরকম টাইপের ছেলে নয়। ও ভালোবেসে পুজো করে। মানে কোনো আরতি, আমি ওর সাথে গেছি কিছু কিছু, দক্ষিণেশ্বর গেছি, ওখানে যখন আরতি ঠারতি হয় ওর চোখ দিয়ে জল বেরোতে থাকে। তো ওটাও বলে, মানে এরকম টাইপের ছেলে, মানে আশা করি একটু বোঝাতে পারছি। তো ও হেন কোনো পুজো নেই যেটা করতে পারে না বা করে না। মানে গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ইভেন মানে ওর বাড়িতে ওদের নিজস্ব দুর্গা মন্দির আছে, ওদের বাড়িতে নিজস্ব রথ আছে। ওর মানে জগন্নাথ পুজো করে ওখান থেকে ওদের রথ বেরায়। আর পাড়ায় খুব ভালো নাম ডাক আছে ছেলেটার, এই জন্য আর কি। তো ওর সাথে আমার পরিচয় 2015-তে, দিয়ে আমরা যাই হোক মেডিকেলের জন্য কোচিং করি, দিয়ে তারপরে মেডিকেল
দুজনেই আমরা পাই না, আমরা দুজনে কলেজে ভর্তি হই। ভর্তি হয়ে নিয়ে যতদিন আমি গ্রাজুয়েশন কলেজে ছিলাম ততদিন ওর সাথে আমার খুব ভালো মানে কন্ট্যাক্ট ছিল। কিন্তু যখন আমি মাস্টার্স করতে যাই, মানে এটা তুমি ধরে নাও ওই 2019-এর কথা বলছি, মাস্টার্স যখন করতে যাই আমার সাথে ওর যোগাযোগটা ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে, আর একটা পয়েন্টে গিয়ে মানে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় যে হোয়াটসঅ্যাপে এরকম যে হাই হ্যালো করবো সেটাও হয় না। আর এই টাইমটা কোন টাইমটা জানো তো? এই টাইমটা হচ্ছে যে সময় আমি ভেলোরের ঘটনাটা বলছিলাম, ওই টাইমটা চলছে আমার লাইফে। ওকে ওকে, ঠিক আছে। তো যাই হোক, হয় না। তো এই 2-3 মাস আগে আমার একটা অভ্যেস আছে বলতে পারো। আমি ফোনের কন্ট্যাক্ট থেকে না, যে কন্ট্যাক্ট গুলো মানে যারা নাম্বার চেঞ্জ করে নিয়েছে আমি খবর পেয়েছি, ওদের কন্ট্যাক্ট আমি ডিলিট করতে থাকি। আচ্ছা। তো ঘাটতে ঘাটতে হঠাৎ করে ওর নামটা আমার চোখে পড়ে, আর আমার তখনই স্ট্রাইক করে যে অলমোস্ট মানে 2-3 বছর হয়ে গেল ছেলেটার সাথে কোনো কথা নেই। হ্যাঁ, কোনো ইনস্টাগ্রাম করে না, হোয়াটসঅ্যাপে আছে, আর আমি ফেসবুক করি না, তো আমি জানি না ফেসবুকে আছে কিনা। তো আমি না ওর হোয়াটসঅ্যাপে গিয়ে ওর ডিপিটা খুলি দেখার জন্য যে আদৌ কি এই নাম্বারটা আছে না চেঞ্জ হয়েছে। তো ডিপিতে দেখি যে ওর ফটোই দেওয়া আছে। তা আমি ওকে সেদিনকেই ফোন করি। তো ছেলেটা ফোন ওঠায়, ফোন উঠিয়ে আমার সাথে একটু কথাবার্তা হয়। তা আমি ওকে জিজ্ঞেস করি যে হ্যাঁ রে, আমি তো ফোন করিনি, তুই তো অ্যাটলিস্ট ফোন করতে পারতিস আমাকে একবার, বা মেসেজ করতে পারতিস। তো ও তখন যেটা বলে সেটা হচ্ছে এরকম যে ভাই আমাদের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, সেটা এখনো চলছে। হ্যাঁ, তা আমি ওকে জিজ্ঞেস করি যে আমার প্রথমে যেটা মাথায় এসছে সেটা ওর বাবা মার হেল্প নিয়ে এসছে। ওর পরিবারে কিন্তু ওর বাড়িতে ওর বাবা, ওর মা আর ওই আছে, ওর কোনো ভাই বোনও নেই আর কেউই নেই। তো আমি ওকে জিজ্ঞেস করি যে বাবা মার শরীর ঠিক আছে তো, কাকু কাকিমা ঠিক আছেন তো? বলে যে না কাকু কাকিমা তো ঠিক আছেন, এটা একটা অন্য ব্যাপার বুঝলি তো, তুই হয়তো অতটা বুঝবি না, এরকম বল। তো আমি বলি যে কি ব্যাপার বল না। তো তখন বলে যে দেখ এরকম একটা কাণ্ড ঘটেছে আমার বাড়িতে, একটা মানে কি বলবো, একটা প্যারানর্মাল টাইপের একটা ঘটনা ঘটেছে। কিন্তু ও বলে যে না আমি তোকে বলবো না, তুই হাসবি হয়তো শুনে। এবারে এই কথাটা বলার কারণটা এটাই, কেননা যখন আমরা কোচিং সেন্টারে পড়তাম তখন যেহেতু বয়স ছোট, এইসব কিছুই বুঝি না, ও আমাকে অনেক বলতো যে আমি এই পুজো করি ওই পুজো করি। আমি না মাঝে মধ্যে ওকে নিয়ে একটু খিল্লি করতাম যে হ্যাঁ রে, তুই যদি ভগবানকে এতই পুজো করিস তাহলে বল না আমাদেরকে মেডিকেলটা পাইয়ে দিতে, এরকম ভাবে বলতাম অনেক কিছু। তো ও ভেবে রেখেছে এখনো আমার হয়তো ওই মেন্টালিটিটাও আছে, কিন্তু আমি যে অনেকটা চেঞ্জ হয়েছি সেটা ও জানতো না। তা আমি ওকে বলি যে দেখ এখন আমি অফিসে আছি, আমি তোর ঘরে গিয়ে ফোন করছি, আমাকে পুরো ঘটনাটা বল কি হয়েছে না হয়েছে। তো সেদিনকে আমি আসি আর এখান থেকে আমি ঘটনাটা জানতে পারি। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ওর বাড়িতে আমি বললাম ওরা 3 জন থাকে। ওর বাড়ির আমি ওর বাড়িতে গেছি, ওর বাড়ির উঠোনে দুর্গা মন্দির আছে এক সাইডে, আর আরেক সাইডে আরেকটা মানে এরকম গোডাউন টাইপের করা আছে যেখানে ওদের রথ থাকে। আর পুরো বাড়িটা একটা মানে মানে ওই তোমার পাঁচিল দিয়ে ঘেরা। তার 2টো বাড়ি পরে ওর বাবারই ভাই থাকে, মানে ওর কাকা থাকে আর কি, নিজের ভাই। তো বলছে যে এইটা হচ্ছে সেই সময়কার কথা যে সময় জাস্ট ওই জনতা কারফিউটা উঠেছে ওই কোভিড এর পর। কি হয় তখন দেখবে মানে লোকেরা পাগলের মতো বেরোতে শুরু করেছিল, যেহেতু অতদিন ঘরে বসে, তো সবাই এদিক ওদিক বেরোতে শুরু করেছিল। তো ওর যে কাকা থাকে, ওই কাকার বাড়িতেও কিন্তু ওরা 3 জন প্রাণী, মানে কাকা কাকিমা আর কাকার ছেলে। কাকার ছেলে ওর থেকে অনেকটাই ছোট, মানে সেই সময় কাকার ছেলে ওই ক্লাস 6-7 এরকম পড়তো। তো ওরা প্ল্যান বানায় যে আমরা আসাম যাব ঘুরতে। তো যেরকম প্ল্যান বানায়, এবারে ওরা আসাম এই জন্যই চুজ করেছিল কেননা ওই সময় দেখবে অনেক স্টেটের আলাদা আলাদা গাইডলাইন্স ছিল যে এই মানে এই সার্টিফিকেট আনতে হবে, কোভিড নেই যে এই সার্টিফিকেট আনতে হবে, এসব ছিল। তো ওরা না ওই আসামে ওর কাকার এক কালিগ থাকতো,
যে ওকে অনেক মানে এইসব ইনফরমেশন দিয়ে দিয়েছিল, মানে ওখানে গেলে ওদের কোনো প্রবলেম হবে না আর কি, এই কোভিড রিলেটেড বা এইসব রিলেটেড। তো ওই জন্য ও আসাম জায়গাটা সিলেক্ট করে। তো যেমন ভাবো তেমন কাজ। ওরা যায় ওই তোমার 1 সপ্তাহ মতো ট্যুরের জন্য ওখানে যায়। তো ওরা বলে যে আমরা মানে আসামটা যা দেখার দেখো, আর আশেপাশে যা আছে আসামের ওইগুলো দেখো। হ্যাঁ, তো যেদিনকে ওরা গিয়ে পৌঁছায় সেদিনকে তো রেস্ট টেস্ট নিয়ে তার পরের দিন সকালবেলা ওরা একটা কোনো একটা টি গার্ডেন বা কোথাও একটা ঘুরতে যায়, আমি ঠিক জায়গাটার নাম বলতে পারবো না। তো ঘুরতে যায়। তো ওই সময় ঘুরছে ওরা, ঘুরতে ঘুরতে কি হয় যে ওই যে বাচ্চা ছেলেটা আছে, ওই বাচ্চা ছেলেটা টয়লেট পায়। তো বলে যে বাবা টয়লেট পেয়েছে, কোথায় এখানে যাব? তোর বাবা বলে যে তুই এক কাজ কর, তুই ওই সাইডে একটা ঝোপ আছে, এখানে তো কোনো মানে পে অ্যান্ড ইউজ টয়লেট দেখতে পাচ্ছি না, সাইডে একটা ঝোপ আছে, তুই ওখানে গিয়ে করে নে। হ্যাঁ, টয়লেট। তো ছেলেটা ওখানে যায়, গিয়ে টয়লেট করে। টয়লেট করে যখন ফেরে তখন ওর মা যেটা খেয়াল করে যে ছেলেটার পকেটটা একটু উঁচু হয়ে আছে। মানে পকেটের ভেতরে কিছু একটা আছে। যে এই তোর পকেটে কি রে? হ্যাঁ, তো বলে যে ও কিছু না, ও কিছু না, এরকম বলে ছেলেটা। তো বলে না দেখি কি কি নিয়েছিস তুই পকেটে। তো যখন বার করে তখন দেখে যে একটা মানে মূর্তি বলতে পারো তুমি, কিন্তু মূর্তিটা কিন্তু কোনো ডিজাইন করা নয়। মানে ধরে নাও একটা, আচ্ছা মূর্তিটার শেপ হচ্ছে একটা মহিলার, মানে একটা মেয়ের শেপ, ঠিক আছে, কিন্তু মূর্তিটা কিন্তু কোনো চোখ নেই, নাক নেই, বা সেই মহিলার কি পড়ে আছে সেটার কোনো ইয়ে নেই। মানে মোটামুটি বলতে গেলে তুমি দেখবে যেরকম ওই ঝর্ণা দিয়ে দেখবে পাথর ক্ষয়ে 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 আস্তে আস্তে যেরকম একটা গোল আদল তৈরি হয়, মূর্তিটা কিন্তু ওরকম। ওটার কোনো মানে কোনো ডিজাইন নেই, কোনো নাক নেই, কোনো মুখ নেই, কোনো চুল নেই, যে মাটির মূর্তিতে আমরা যেরকম দেখে থাকি আর কি, তো সেরকম নেই। তো বলে যে তুই এটা কি করিয়ে এনেছিস? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করে। তো বলে যে মা আমি না ওখানে টয়লেট করতে গেছিলাম, ওখানে ছিল, আমি এটা নিয়ে এসেছি। ওর মা বলে যে আমি এটা নিয়ে এসেছি মানে তুই কি করবি এটা নিয়ে? এটা যা ফেল, যেখানে ছিল ওখানে রেখে দিয়ে যা, ফেল। তো বলে যে না মা আমি এটা নিয়ে যাই না, এটা নিয়ে আমি খেলবো। তো বলছে যে তোর এত খেলনা আছে, এত এত খেলনা কিনে দিয়েছি, তোর এই লাস্টে একটা মাটির পুতুল নিয়ে তোকে খেলতে হবে? তুই ওটা যা গিয়ে রেখে দিয়ে। তো না 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 আমি রাখবো না, আমি রাখবো না, এইসব বলতে থাকে। তখন ওর মা বলে তুই তোর বাবাকে কি জিজ্ঞেস করছিস? তোর বাবার কাছে যায়। তো বাবাকে বলে, তো বাবা বলে যে কি হয়েছে? তো বলে যে দেখো না এরকম একটা কোথা থেকে একটা কি মাটির ছোট মতো মূর্তি নিয়ে এসছে। আর মূর্তিটা আশা করি তুমি সাইজটা বুঝতে পারছো যে একটা বাচ্চার পকেটে এঁটে যাচ্ছে, মানে খুব বেশি বড় মূর্তি কিন্তু নয়। হ্যাঁ, ওর বাবা বলেছে কি হয়েছে দেখি কি মূর্তি। তো বার করেছে। তোর বাবা বলছে যে কি দরকার বাবু, তুই এটা ছেড়ে দে না, তোকে আমি অন্য খেলনা কিনে দেবো। তো বলে যে না, মানে নাছর বান্দা আর কি যেটাকে বলে। তো বলে যে ঠিক আছে তুই রাখ এখন। আর ওর মা বাবা ভেবেছিল যে বাচ্চা মানুষ তো এত জায়গায় ঘুরবে, কোথাও না কোথাও ওটা ছেড়েই দেবে, ওটা কি আর সবসময় হাতে রাখবে? তো এটা ভেবে ওর বাবা বলছিল ঠিক আছে ঠিক আছে তুই এখন আপাতত রাখ ওটা। দিয়ে ওরা সেদিনকে ওদের যে ট্যুরের যে মানে ওদের আইটেনারিতে যা যা জায়গা যাওয়ার ছিল ওগুলো গিয়ে ওরা হোটেলে ফেরে। এইখান থেকে ঘটনা সূত্রপাত। হোটেলে যখন ফেরে হয় কি, রাত্রিবেলা অ্যারাউন্ড 10টা 10:30টার সময় ছেলেটার ধুম জ্বর আসে। আচ্ছা, ধুম জ্বর আসে। তো এবারে তুমি বুঝতে পারছো তো সেই সময় মানে ওই সময় জ্বর আসা হচ্ছে একটা বিশাল বড় কনসার্নিং ব্যাপার, কেননা কোভিড তখনও যায়নি। ওরা ভাবছে, ওর মা বাবা ভাবছে যে তাহলে কি আমাদের ভুল হয়ে গেল, এখানে এসে এই টাইমটা কি আসা উচিত ছিল না। তো তখনই ওর বাবা ও নিজের কালিগকে ফোন করে। ওর কালিগ কোনো রকমে একটা ডাক্তার জোগাড় করে আনে। সে ডাক্তার আবার ওই নেজাল সোয়াব যেটা নেয় আর কি ওই কোভিড টেস্ট করার জন্য, ওইগুলো নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে যে রিপোর্ট তো এখন পাবেন না, কালকে সকাল ছাড়া রিপোর্ট পাবেন না। তবে ওই ডাক্তার কিছু ওষুধ দিয়ে যায় খাওয়ানোর জন্য, যাতে জ্বরটা অ্যাটলিস্ট কমে। তো সেদিনকে রাত্রে গোটা দিনই মানে গোটা রাতেই ওই ছেলেটার ওরকম জ্বর থাকে। সকালবেলা যে মানে যে কালিগ
তাকে ওই ডাক্তারটা ফোন করে বলে যে কোভিড তো নেগেটিভ এসছে, তার মানে কোভিড নয়, এটা হয়তো এমনি ওয়েদার চেঞ্জের জন্য বা Normal জ্বর। চেঞ্জের জন্য জ্বর এসছে। হ্যাঁ, নর্মাল। তো ওর বাবা মা একটু হাত ছেড়ে বাঁচে, ঠিক আছে, যে ঠিক আছে চলো অ্যাটলিস্ট কোভিড নয়, তো হয়তো একটু ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর সেদিনকে ওরা বলে যে আজকে যেখানেও যাওয়ার কথা ছিল আমরা আজকে যাবো না, আজকে আমরা রেস্ট নিই, কেননা শরীরটা আগে মানে ঘোরার থেকে। তো ওরা না ওখানে সেদিনকে হোটেলেই থেকে যায়। হ্যাঁ, এবারে কি হয় দেখো, দুপুরবেলা হুম ছেলেটা রাত্রেবেলা জাস্ট ওরকম ওই দুটো ব্রিটানিয়া বিস্কুট খেয়ে, যেহেতু জ্বরের ওষুধ খেতে হবে, খালি পেটে খাওয়া যায় না, ওই জন্য দুটো বিস্কুট খেয়েছিল। সকাল থেকে ছেলেটা কিন্তু কিচ্ছু দাঁতে কাটেনি। জ্বর যদিও বা নেমেছিল, কিন্তু তারপরে ধীরে 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 আবার জ্বর আসতে থাকে। আচ্ছা। এবারে ওরা যেটা নোটিস করে সেটা মানে খুবই মানে বলতে গেলে মানে লোম দাঁড়িয়ে যায়। মানে আমি বলছি আমারই কিরকম লাগছে। আহ ওর মা দুপুরবেলা চান করতে ঢোকে বাথরুম, আর ওর বাবা নিচে রিসেপশনে খাবারের অর্ডার দিতে যায় দুপুরবেলা কি খাবে না খাবে। তো ছেলেটা সেই সময় ঘরে একা। ওর মা যখন চান করে বেরিয়েছে তখন দেখে যে ছেলেটা খাটের উপরে বসে আছে। ছেলেটা কিন্তু শুয়েছিল সারাদিন। হ্যাঁ, ছেলেটা তখন খাটের উপরে বসে আছে বাবু হয়ে। আর ওর মানে ওই বাথরুমের দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। আর এরকম দুলছে, মানে দেখবে যেরকম আমরা যখন আগে জোরে জোরে বানান করে করে পড়তাম কিরকম দুলতাম একটা রিদমে, ওরকম দুলছে আগে পিছু, দুলতে দুলতে মানে জাস্ট এরকম দুলছে। এবার ওর মা বলে যে দেখে দূর থেকে যে আচ্ছা তার মানে হয়তো ওর জ্বরটা ছেড়েছে, এখন শরীরটা ভাল লেগেছে, ওই জন্য হয়তো উঠে বসেছে। কিন্তু যখন ও মার কাছে আসে তখন ওর মা যেটা দেখে, দেখে যে ছেলেটা বাবু হয়ে বসে আছে, মুখটা নিচু। আর ওর বাবু হয়ে বসলে একটা মাঝখানে একটা স্পেস ক্রিয়েট হয় না ছোট্ট মতো দু পায়ের ফাঁকে, ওইখানে ওই পুতুলটা মানে ওই মূর্তিটা। ঠিক আছে, ওরা তখন মানে ওদের কোনো আইডিয়াই ছিল না যে এই মূর্তিটা ও ক্যারি করে এনেছে। তো তখন ওর মা বলে যে তুই আবার এই মূর্তিটা নিয়েছিস, তুই এখনই ওটা রাখ, এখনই ফেল গিয়ে যা। হ্যাঁ, ওর মা কিন্তু নর্মালি বলেছে, মানে এটা ওর মা কখনো ভাবেনি ফার্স্টে যে এই মূর্তিটা দিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে বা কিছু, ওটা ভাবার কথাও না। ও জাস্ট ভেবেছে যে একটা বাইরে থেকে একটা নোংরা টাইপের একটা জিনিস কুড়িয়ে এনেছিস, তুই কেন রাখছিস এটা ঘরের বিছানা ওঠাচ্ছিস কেন। ওর মার বক্তব্য এটা ছিল। দেখে কি ছেলেটা কোনো রিপ্লাই দিল না, ওরকম ভাবেই দুলে যাচ্ছে। হঠাৎ করে ধীরে 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 ঘাটটা এরকম ঘুরিয়ে মায়ের দিকে তাকাল। তাকিয়ে সোজা দাঁড়াম করে শুয়ে গেল মূর্তিটা হাতে নিয়ে। মানে ধরে না এরকম বাবু হয়ে বসে আছে, সাট করে শুয়ে গেল। মানে আমরা যেরকম শুই, আমরা তো একটুখানি আগে মানে সাইড হয়ে কাত হয়ে তারপরে শুই, তো ও না সোজা শুয়ে গেল এরকম। আর শুয়ে গিয়ে ওর মা বললো যে কি হচ্ছে বাবু, কি হয়েছে? তখন দেখে যে ছেলেটার কাঁপুনি আসছে, মারাত্মক কাঁপুনি আসছে। তার সাথে সাথে যেটা দেখে সেটা হচ্ছে যে ছেলেটার চোখ পাল্টে গেছে। চোখ পাল্টে গেছে মানে আমি বলছি না কিন্তু ও চোখের জায়গায় অন্য কোনো চোখ দেখা দিচ্ছে, ওটা না, মানে মণি, চোখের মণিটা যে উপরে উঠে গিয়ে শুধু সাদা অংশটা দেখা যায় না, ওরকম পাল্টানোর কথা আমি বলছি। হ্যাঁ, ওরকম ভাবে পাল্টে যায়। এবারে ওরা না খুব ভয় পেয়ে যায় ওটা দেখে, আর এরকম ভাবে মানে কাঁপছে আর এরকম এরকম একটা আওয়াজ করছে। হ্যাঁ, তো ওর মা তখনই ওর বাবাকে চিৎকার করে ডাকে, ওর বাবা আসে। তখনও ছেলেটা কাঁপছে, মানে এরকম মানে মোটামুটি 3-4 মিনিট ধরে এই জিনিসটা চলেছে। দিয়ে ছেলেটা আবার শান্ত হয়ে চুপচাপ নেতিয়ে ঘুমিয়ে। তো ওর মা আবার গায়ে হাত দিয়ে দেখে, টেম্পারেচার মাপে, দেখে যে গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওর বাবা বলে যে দেখো আমার মনে হয় না এই ট্যুরটা আর আমাদেরকে কন্টিনিউ করা উচিত, আমাদেরকে কিছু করেও হোক আমাদেরকে বাড়ি ফেরা উচিত। তো ওরা অনেক ভেবে ঠেবে অনেক রকম ব্যবস্থা করে, কেন তখন গাড়ি ফাড়ি পাওয়াও একটা প্রবলেম, ট্রেন পাওয়াও প্রবলেম। তো অনেক মানে টাকা খরচা করে ওরা কোনোভাবে ওদের বাড়িতে ফেরে। এখানে বলে রেখে ওদের বাড়িটা হচ্ছে শেওড়াফুলিতে। শেওড়াফুলি হয়তো মানে জানবেন আমাদের শ্রোতা বন্ধুরা, ওটা ব্যান্ডেল লাইনে পড়ে। হ্যাঁ, তো ওরা ওখানে ফেলে। হ্যাঁ, ছেলেটার কিন্তু মানে রাস্তাতেও
ওরকম ধরা পড়ে একবার, মানে ওরকম যে চোখ পাল্টে যাওয়া, এই জিনিসটা কিন্তু রাস্তায়ও দুবার হয়। ওরা ফিরে নিয়ে ঘরে ছেলেটাকে রাখে, ডাক্তার ডাকে, ডাক্তার এসে দেখে ডাক্তার না কিচ্ছু বুঝতে পারে না, বলে যে এটা ভাইরাল জ্বর, কোভিড যেহেতু নেগেটিভ এসছে, আরেকবার টেস্ট করা হয়, কোভিড নেগেটিভ আসে। বলে যে আপনি একে ওষুধটা খাইয়ে যান, হয়তো কোনো প্রবলেম হয়েছে, আমরা পরে দেখব। আচ্ছা, এই কাঁপুনি দেওয়া কিন্তু একটা ম্যালেরিয়ার সিমটম, তো ওই জন্য ওর কিন্তু ব্লাড টেস্টও হয় ম্যালেরিয়ার জন্য, ম্যালেরিয়াও কিন্তু ওর ধরা পড়ে না। হ্যাঁ, তো এই জিনিসটা হয়, কিন্তু ধীরে 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 কি হয়, ছেলেটা সুস্থ হয়, মানে মোটামুটি 7-8 দিন পর কিন্তু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর ওদের নর্মাল যে জীবনযাপন আছে সেটা শুরু হয়। এরকম সময় কি হয়, একদিন ওর বাড়িতে যে কাজ করে ওই মহিলা আসে, এসে নিয়ে ঘর মোছে। তো ঘর মুছতে গিয়ে ওদের একটা ডাইনিং আছে, ডাইনিং এর মানে একটা ধারে একটা ক্যাবিনেট রাখা, ওই ক্যাবিনেটের উপরে একটা টিভি রাখা। তো ও যখন ক্যাবিনেটের তলা দিয়ে মুছতে যায়, তো দেখে কি একটা ঠাং করে একটা আওয়াজ হলো। তো দেখে যে, ভাবে যে কি ভাই, ক্যাবিনেটের নিচে দেখি। তো যখন ও মানে ওটাকে ওই যে তোমার সোয়াইপার গুলো থাকে যেটা দিয়ে মুছে আর কি ঘর, মানে কাপড় হাত দিয়ে মুছছে না, কিন্তু ওই যে সোয়াইপার গুলো থাকে ডান্ডা লাগানো, ওটা দিয়ে যখন বার করে তখন দেখে ওর মা দেখে যে সেই মূর্তিটা, ঠিক আছে, এটা ওর মা আর ওর বাবার কোনো আইডিয়াই নেই ওর মূর্তিটা ঘরে মানে কিভাবে এলো। ছেলেটা সেই সময় স্কুলে ছিল, ছেলেটা যখন স্কুল থেকে ফেরে ওর বাবা মা বলে যে তুই এই মূর্তিটাকে তুই নিয়ে এসছিস, মানে এটা কিন্তু মানে ওকে খুব রেগে বা খুব সিরিয়াসলি এই কথাটা কিন্তু জিজ্ঞেস করে না, জাস্ট জিজ্ঞেস করে যে হ্যাঁ রে, তুই মূর্তিটা যে কুড়িয়ে পেয়েছিস তুই এটা ঘর অব্দি নিয়ে এলি, এরকম ভাবে জিজ্ঞেস করে। তো তখন বলে যে মা আমি না আমার যে পিঠের ব্যাগটা ছিল আমি ওটাতে চুপচাপ মূর্তিটা ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। তো মা বলে যে কি আর করবে, কিছু করার নেই, এরকম ভাবে মূর্তিটা ওখানেই রাখা থাকে। আর নর্মাল ওই মহিলাটাকে বলা হয় তুই মূর্তিটা ওখানেই রেখে দে বাবা, হ্যাঁ এটা কিসের না কিসের মূর্তিও নিয়ে এসছে, ওটা ফেলতেও দিচ্ছে না, কিছুও করতে দিচ্ছে না, তুই ওটা ওখানে রেখে দে। তো বেশ ভালো কথা ওটা হয়। এবার ধীরে ধীরে তোমার শুরু হয় একের পর এক কাণ্ড। প্রথম যে কাণ্ড সেটা আমি তোমাকে বলছি। ওর বাবা ওর মা মানে ওই ছেলেটার মা আর বাচ্চাটা মামা বাড়ি যায়, ওর বাবা ওর ঘরে একা থাকে। তোর বাবা বলছে যে ওদের বেডরুমটা কিরকম, মানে ওদের বেডরুমের ভেতরে ওয়াশরুম নেই, ওদের যেহেতু নিজেদের ঘর, মানে ফ্ল্যাট সিস্টেম না, নিজেদের বাড়ি। তো ও বেডরুম থেকে বেরিয়ে ওই ডাইনিং হয়ে ওদেরকে ওয়াশরুম যেতে হবে। তো বলছে যে ডাইনিংটার এক সাইডে দুটো বড় বড় জানলা আছে, তার পাশে মানে স্ট্রিট লাইট আছে। তোরা ডাইনিং এ কোনো ছোটখাটো যে আলো জ্বালিয়ে রাখে, যেহেতু ওখান দিয়ে ওয়াশরুম যেতে হবে না, আলো জ্বালিয়ে রাখে না, স্ট্রিট লাইটটা এসে পড়ে। তো ও যখন মানে টয়লেট করার জন্য উঠেছে মাঝরাতে, মানে ওই ছেলেটার বাবা বলছে যে আমি বুঝতে পারছি যে আলোটা এসে পড়ছে, কিন্তু যেখানে বাথরুমটা ঠিক তার আগেটাতে একটা জমাট বাঁধা অন্ধকার অনেক রকমের হয়, মানে আমি তোমায় কিরকম ভাবে বোঝাবো, তো না তুমি একটা জায়গায় যাচ্ছ, তুমি মানে তোমার অন্ধকার হলেও তুমি দেখবে অনেকক্ষণ অন্ধকার থাকতে থাকতে একটা চোখ সয়ে গিয়ে তুমি হালকা ফুলকা ভিজিবিলিটি পাবে ওখানে, হ্যাঁ এইখানে একটা অবজেক্ট আছে, ওখানে একটা অবজেক্ট আছে। ওই জায়গাটা যেন একটা মিশমিশে কালো অন্ধকার, আর ওটা কিন্তু তোমার মানে শুধু ওইটুকু জায়গাতেই। তো ও না মানে ওর বলে যে আমার মারাত্মক গা ভারী হয়ে যায়, আমার লোম ঠোম দাঁড়িয়ে যায়, আমি কি করি, ফট করে ডাইনিং এর লাইটটা অন করি। যখন ডাইনিং এর লাইটটা অন করে, ঠিক আছে কোনো প্রবলেম নেই, ও ধীরে 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 ইয়েতে যায়, বাথরুমে যায়। বাথরুমের দরজা খুলে ঢুকেছে, বলছে বাথরুমের মানে বাথরুমটা কোল্ড স্টোরেজের মতো ঠান্ডা হয়ে আছে, মানে মারাত্মক ঠান্ডা হয়ে আছে। আর ওইটা হচ্ছে তোমার সেই সময় আমি তোমাকে বলে দিচ্ছি এই অগাস্ট সেপ্টেম্বর মাস এরকম চলছে, অত ঠান্ডা হওয়ার কথা নয় ও যেটা বলছে। তো ও
যখন টয়লেট করেছে, করে নিয়ে এরকম পিছনে ঘুরে দরজাটা খুলে জাস্ট ও বেরাবে, লোডশেডিং হয় একটা। আর লোডশেডিংটা মানে কিরকম হয় যে মানে স্ট্রিট লাইটটা জ্বলে কিন্তু ওর ঘরের পুরো আলো নিভে যায় হঠাৎ। আর ও যেটা দেখে সেটা হচ্ছে যেখান দিয়ে ও এসছিল ওর বেডরুমের সামনে থেকে, ওইখানে একটা অবয়ব এরকম মানে দেখবে ওই জোব্বা টাইপের পরে না, যেরকম দেখবে কাশ্মীরিরা কিরকম একটা জোব্বা টাইপের পরে, এরকম একটা ওরকম টাইপের একটা কিছু পরে দাঁড়িয়ে আছে, যার মানে লম্বা লম্বা অথচ ঝাঁকড়া চুল, চোখ মুখ নাক কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আর জিনিসটা খুব লম্বা, মানে মোটামুটি তুমি মানে একটা নর্মাল লোকের হাইটের থেকে প্রচুর লম্বা, মানে মোটামুটি 7-8 ফিট ধরে নাও তুমি, ওরকম লম্বা। হ্যাঁ, ওটা দেখে মানে ও দেখে নি ওখানে জাস্ট দাঁড়িয়েই আছে, ও দেখেছে হঠাৎ করে ওই অবয়বটা ধীরে 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 ওর সামনে আসে। হ্যাঁ, যখন সামনে আসছে ও বুঝতে পারছে যে ও হাঁটছে না, ও লেভিটেট করছে হাওয়াতে, মানে ওর পা মানে ওর পায়ের সাথে মাটির কোনো কন্ট্যাক্টই নেই। এরকম ভাবে আসছে, একটুখানি কাছে এসে গায়েব হয়ে যায়। ওর বাবা সেই সময় একটা স্ট্রোক হয়, ভয় স্ট্রোক হয়ে ওখানে ওর বাবা পড়ে থাকে পুরো রাত ওখানে পড়ে থাকে। সকালবেলা যখন কাজের বউ আসে, কাজের বউয়ের হাতে একটা এক্সট্রা চাবি দেওয়া থাকে, চাবি খুলে যখন ঢোকে তখন দেখে যে উনি ওখানে পড়ে আছেন, আর কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই। ওর চিৎকার চেঁচামেচি করে আশেপাশের পাড়া প্রতিবেশীকে ডাকে, ওর মাকে মানে ওর বউ যে আছে তাকে ফোন করা হয়, উনি আসেন মামা বাড়ি থেকে ফিরে এসে হসপিটালে, তো তখন আগেই নিয়ে যাওয়া হয়, পাড়া প্রতিবেশীরা মিলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বলে যে একটা ম্যাসিভ স্ট্রোক ছিল, সার্ভাইভ করে গেছে, কিন্তু কি হয় জানো তো, ওর লেফট সাইডটা পুরো প্যারালিসিস হয়েছে ওর বাবা, যেটা হয় সাধারণত। হ্যাঁ, পুরো লেফট সাইড প্যারালিসিস। এটার থেকে কি হলো, ওর বাবার যে কাজটা ছিল সেটা চলে যায়, যে চাকরিটা করতেন উনি। ফিনান্সিয়ালি ডাউনফল শুরু হয়, মারাত্মক ফিনান্সিয়ালি ডাউনফল শুরু হয়। আর এদিকে কি হয়, ওর যে ছেলেটা কিন্তু পড়াশোনায় খুব ভালো একটা ছেলে, মানে খুব মেধাবী ছেলে ছিল। ওর ছেলে ক্লাস 7-এ ফেল করে যায়, মানে যাই হোক এখন তো ফেল পাসের সিস্টেম উঠে গেছে, কিন্তু মানে ওর যে নাম্বার আছে সেটা মানে ফেল করার মতো নাম্বার আর কি। হ্যাঁ, তো এরকম এইসব জিনিসগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি হতে থাকে। হতে থাকে। এবারে কি হয়, হঠাৎ করে ওর মানে ধীরে 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 এই জিনিসগুলো হয়, ওরা সব সময় একটা কারোর প্রেজেন্স ফিল করতে পারে ঘরে। হ্যাঁ, কিন্তু কোনো উপদ্রব কিন্তু নয়। ওই যে মানে ওর বাবা যে দেখেছিল, তারপর ওরা এরকম অনেকবার অনেক জায়গায় এরকম ফিল করেছে। প্লাস হচ্ছে তোমার হঠাৎ করে রুমের টেম্পারেচার কমে যাওয়া, হ্যাঁ, এইসব জিনিস ওরা কিন্তু ফিল করেছে, কিন্তু ওরা কিছুতেই কিছু বুঝতে পারেনি আর। এমন সময় কি হয় তোমার, ওর বাবাকে বলে, মানে ওই যে আমার যে বন্ধু, ওই বন্ধুর কাছেও তো খবর যায়, যেহেতু 2 বাড়ি পর। হ্যাঁ, তো ও কিন্তু আসে দেখতে, কাকাকে দেখতে আসে, ওর বাবা মাও আসে। তো ও দেখে বলে যে এরকম কি করে হচ্ছে, মানে এরকম দুম করে পড়ে গেলে। তোর কাকা তো যেহেতু ওর মানে লেফট সাইডটা পুরো প্যারালিসিস হয়ে গেছিল, ও না কথাটা এরকম জড়িয়ে যেত, মানে যেহেতু মুখের সাইডটাও তো প্যারালিসিস হয়ে গেছে, ও জড়িয়ে কোন রকম ভাবে আমার ওই বন্ধুটাকে বলে যে জানিস তো এরকম ব্যাপার, আমি এরকম জিনিস দেখেছি। এবারে আমার বন্ধুটা যেহেতু ও এত পুজো আর্চা করে, এত কিছু বোঝে, এত কিছু জানে, ও কি করে বললো যে না, তোমাকে ডাক্তার তুমি যেরকম দেখাচ্ছ দেখাও, আমার চেনা একজন আছে, আমি ওনাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি একবার বাড়িটাকে জাস্ট ওনাকে দেখাতে চাই। এবারে যাকে আনার কথা বলছে সে হচ্ছেন, মানে তিনি হচ্ছেন আমার বন্ধুর যে দাদু ছিলেন, মানে যার থেকে
আমার বন্ধুর এই গুণটা পাওয়া, এই যে এই পুজো আচ্চা এই জিনিসটা পাওয়া, তিনি ছিলেন আমার বন্ধুর দাদু, মানে অভিষেকের দাদু, ঠিক আছে? আচ্ছা। উনি মারা গেছেন, কিন্তু ওনার এক বন্ধু আছেন যিনি এইসব জিনিস নিয়ে চর্চা করতেন, মানে এই একটু ঝেড়ে দেওয়া, মানে উনি কিন্তু বিশাল মাপের কোনো তান্ত্রিক বা সাধক নন, কিন্তু উনি এই যে এইসব জিনিস, এই টোটকা বা একটু ঝেড়ে দেওয়া এইসব করতেন। হুম। উনি ঘরে আসেন, ঘরে এসে মানে ঘরে পা দিয়ে বলে যে আমার ঠিক লাগছে না এখানে, আমার কিন্তু একদমই এই জায়গাটা ঠিক লাগছে না, তোমাদের ঘরে কেউ আছে, কেউ বা কারা আছে, এরকম বলে। হুম। তো ওর বাবাকে বলে যে তোমার যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু তোমার তোমার উপরে করা হয়েছে, মানে কোনো কালো জাদু বা কিছু না, বাট তোমাকে টার্গেট করে এটা করা হয়েছে। যিনি যে 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 বা যিনি আছেন তিনি কিন্তু এটা তোমার উপরে ইচ্ছা করে করেছে। তোমাকে এই জিনিসটা থেকে ফিরতে গেলে কিছু কিছু জিনিস আমি বলছি, আহ, এই জিনিসগুলো তোমাকে মানতে হবে, মেনে নিয়ে দেখো। আর আমি বলবো যে তোমরা 2-3 মাসের জন্য বাড়িটাকে ছেড়ে যাও, আমি বাড়িতে কিছু ক্রিয়া করবো, ক্রিয়া করে দেখবো যে কি ব্যাপার। হুম। বেশ ভালো কথা। তো যেহেতু ওদের মানে ওই অভিষেকের বাড়ি 2 বাড়ি পর, আর ওদের দোতলা বাড়ি আছে, বড় বাড়ি আছে, আর 3জনই মানুষ। তো ও বলে যে কাকু তোমরা এক কাজ করো, তোমরা কিছুদিন এসে আমাদের বাড়িতে থাকো না, নিজেদেরই তো বাড়ি। হ্যাঁ। তো ওরা উঠিয়ে নিয়ে কিন্তু কাকুকে সেই ওই হুইল চেয়ারে করে আহ নিয়ে আসা হয়, ওদের জিনিসপত্র কিছু কিছু আনা হয়। আর ওরা ওখানে মোটামুটি 1 মাসের মতো থাকে। 1 মাসের মতো থেকে ওই যে 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 জিনিসগুলো ওরা বলেছিল সেই জিনিসগুলো করে ওর কাকার না ধীরে 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 ওই যে ফেসের যে প্যারালিসিসটা আছে সেটা ধীরে 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 কমে। হ্যাঁ। কমে গিয়ে উনি যে একদম মানে বিছানায় পড়ে গেছিলেন, উঠে দাঁড়াতেই পারতেন না। হ্যাঁ। ওটা মানে উইথ টাইম 2 মাস, 2 মাস হয়, 3 মাস হয়, উনি ধীরে 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 ট্রাই করতে থাকেন দাঁড়িয়ে একটু একটু 2 পা চলার। হ্যাঁ, এরকম ভাবে ট্রাই করতে থাকেন। অথচ কিন্তু এই যে আর্থিক স্থিতি বলো বা ওর ছেলের যে রেজাল্টের ব্যাপার বলো, ওটা কিন্তু কনস্ট্যান্ট ওরকমই আছে। ওরা কিন্তু ওটা কিন্তু কোনো উন্নতি নেই। তো এরকম করে 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 ওর যে কাকা, সে কি মানে বলতে গেলে 70% নর্মাল হয়। আর ডাক্তার নিজে দেখে বলে যে মানে এখান থেকে ফিরে আসা মানে একটা বড় ব্যাপার, মানে আমরা জানি না, আমরা ভেবেছিলাম হয়তো ফিরে আসতে পারবেন না, হয়তো হাত পা নাড়াতে পারবেন ভেবেছিলাম, কিন্তু যে এরকম ভাবে উনি যে এখন চলাফেরা করতে পারছেন, হ্যাঁ একটা লাঠি নিয়ে চলেন, কিন্তু যে চলতে পারছেন সেটা একটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, এইটা তো হলো এই দিকটা। এবার উনি বলেছিলেন ওখানে ক্রিয়া করবে, তাই তো? উনি প্রথম দিন যান ওখানে ক্রিয়া করতে, কিছু একটা একটা যজ্ঞ টাইপের করতে যান। সেদিনকে উনি বলেন যে আচ্ছা এই জিনিসটা কেউ কিন্তু জানে না কি কি হয়েছিল ওনার সাথে। কেন আমি বলছি, যেদিনকে উনি যান সেদিনকে ছিল আমাবস্যা, ঠিক আছে? উনি দিনের একটা ভালো টাইম বেছে নেন, মানে দিনে 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 করবেন বলে বেছে নেন। উনি ওই ক্রিয়াটা করেন, ক্রিয়াটা করে ঘরে গিয়ে মারা যান। তুমি ভাবো কিরকম, মানে কতটা পাওয়ারফুল কিছু থাকে যে এরকম একটা জিনিস হয়। এবারে কি হয় জানো তো, মানে যেহেতু এজের একটা মানুষ, লোকে ভাবে কি যে হ্যাঁ নর্মাল বয়সে মারা গেছে, কিন্তু এটা মানে আমার বন্ধু জানতো বা আমার বন্ধুর যে পুরো ফ্যামিলি জানতো যে এটা মানে নর্মাল কিছু না, অ্যাবনর্মাল কিছু। কেন জানো তো, মানে ওনার বডিটা যখন ডিসকভার করা হয়েছিল না, ওনার বডিটা কিরকম ছিল, ওনার ঘরে উনি শুয়েছিলেন, নিজের বিছানায় নর্মাল শুয়েছিলেন, মানে খাওয়া দাওয়া করে শুয়েছেন। উনি মারা গেছেন, আর ওনার নাক নাক দিয়ে একটা মানে এরকম শুকনো রক্তের ধার, মানে ওটা শুকিয়ে গেছে পরে, তো ওরকম একটা রক্তের ধারা বেরিয়েছিল। তুমি যদি কখনো এরকম কোনো লোকের সাথে দেখা করো বা জিজ্ঞেস করো যারা অ্যাকচুয়ালি প্যারানর্মাল, মানে অ্যাকচুয়ালি বড় মাপের তান্ত্রিক বা যারা ভূত নামান, তারা যখন এই যে যজ্ঞ করেন, যেটা আমরা মানে ওয়েস্টার্ন কালচার হিসাবে এক্সঅরসিজম বলে থাকি, হ্যাঁ, যখন ওনারা ভূত নামান না, অনেক পাওয়ারফুল এন্টিটি হলে কিন্তু এইসব ব্লিডিং হয়।
নাক দিয়ে হয়, কান দিয়ে হয়, এটা কিন্তু মানে এটা হয়, এটা একটা মানে আমার শোনা জিনিস। আর এমন একজনের কাছ থেকে শোনা যিনি মানে খুব বড় মাপের একজন সাধক, ঠিক আছে? তো আচ্ছা। এই জিনিসটা হয়েছিল, বা ওনার যে ডেথ সার্টিফিকেট ছিল সেটাতে লেখা গেছে যে উনি হার্ট ফেল করেছেন, অমনি করে মারা গেছেন। তো এটা হয়, হ্যাঁ। আহ, ওরা যখন জানতে পারে যে ইনি মারা গেছেন, ওরা কিন্তু ওই বাড়িতে আর ফেরে না, মানে 3-4 মাস ধরে ওরা কিন্তু আমার এই বন্ধুটার বাড়িতেই থাকে। কিন্তু ধীরে ধীরে এবারে কতদিন, এবার যেহেতু ওর বাবা এখন একটুখানি ঠিক হয়ে গেছে, মানে ওই যার ওই প্যারালিসিসটা হয়েছিল আর কি, উনি যখন একটু ঠিক হয়ে গেছেন, তো উনি বলেন যে না, এবারে ধীরে ধীরে মনে হয় ফেরা উচিত। আর কতদিন তোদের বাড়িতে থাকবো, আমার বাড়িটা তো ওখানে এমনি পড়ে আছে, ওখানে কোনো মেনটেনেন্স হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হ্যাঁ, হুম হুম বাড়িটা তো এরকম ভাবে ফেলে রাখা যায় না। তো আমরা ওখানে গিয়ে এখন দেখি, এখন নিশ্চয়ই কিছু না কিছু ইয়ে হয়েছে। হ্যাঁ, তো ওরা যায়। আচ্ছা, যাওয়ার পর আহ ওরা যখন যায় তখন তো যাই হোক মানে নর্মাল যেরকম বাড়ি থাকা সেরকম থাকে। ওরা প্রচুর ফাঙ্গাস দেখতে পায় বাড়িতে। ফাঙ্গাস মানে তোমার ওই ব্রেডে যেরকম ফাঙ্গাস উঠে যায় দেখবে অনেকদিন রাখলে, ওরকম ফাঙ্গাস দেওয়ালে দেওয়ালে, মানে ড্যাম্প দেওয়াল হয়ে ওরকম ফাঙ্গাস হয়ে গেছিল। অথচ কিন্তু ওদের বাড়িতে কোনো ওই বৃষ্টি পড়লে যে এরকম ড্যাম্প হয়ে যাবে দেওয়াল, ওরকম কিন্তু কোনো সিন ছিল না হুম কখনো। ওরা ওরকম দেখতে পায়, তো ওরা অতটা হ্যাঁ মানে পাত্তা ফাত্তা না দিয়ে ওরা একটা নর্মাল পুজো করা, হ্যাঁ, ঘরে পুজো করিয়ে ওরা আবার থাকতে শুরু করে। ঠিক আছে, কিছুদিন থাকলো আবার, মানে কোনো সেরকম ঝামেলা নেই, হ্যাঁ। কিন্তু ওর বাবা ট্রাই করে যাচ্ছে অন্য কাজের জন্য, হুম পাচ্ছে না, আর্থিক অবনতিটা সেরকমই হয়ে আছে। ইতিমধ্যে মানে এই ঘটনাটা যেহেতু অনেক প্রলং চলেছিল, আমি তোমায় কিছু কিছু স্পেসিফিক জিনিসই বলছি। যে ওর মানে ওই ছেলেটার যে মা, তিনি মানে সন্তান সম্ভব হয়, আচ্ছা। প্রেগনেন্ট হয়। আর জানতে পারেন উনি যে মানে হ্যাঁ এরকম প্রেগনেন্ট আছে না, যে মানে যখন উনি জানতে পারেন তখন অলমোস্ট মানে 2-3 মাস এরকম হয়ে গেছে আর কি, মানে প্রেগনেন্সি শুরু হয়েছে এরকম, ঠিক হুম আছে? তো ঠিক আছে, বাড়িতে একটা খুশির একটা মহল আছে, হ্যাঁ, ওরা আরো কিছু পুজো আর্চা করান। তখন কিন্তু বাড়িতে কোনো প্রবলেম চলছে না, কেউ কোনো কিছু ভয় পাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। হুম, এরকম আছে। এবারে যখন আহ ওর মা মোটামুটি আহ 5-5.5 মাস বা 6 মাসের প্রেগনেন্সি তখন ওর হুম মা, এইখানে একটা ঘটনা ঘটে। আহ এই ঘটনাটা কিরকম হয় দেখো, রাত্রিবেলা ওর মা, ওর বাবা একটা ঘরে শুতো, আর ছেলেটা অন্য ঘরে শুতো। হুম, হুম ও রাত্রিবেলা শুয়ে আছে, তো হঠাৎ করে ওর মা বলছে, আহ সময় জানা নেই, তখন সময় দেখার মানে কোনো ইয়েই হয় না। তো ওর মা বলছে যে আমি হঠাৎ করে আমার থাইয়ের উপরে হুম চাপ অনুভব করি। হুম, হুম চাপ অনুভব করি, আর ধীরে ধীরে বুঝতে পারছি যে আচ্ছা, ওর মা আহ, কিন্তু শাড়ি পরে শুতো, এরকম না যে নাইটি পরে শুতো বা কোনো নাইট ড্রেস পরে শুতো, ওর মা কিন্তু নর্মাল শাড়ি পরে শুতো, ঠিক আছে? হুম তো বলছে যে আমার পেটের উপর থেকে আঁচলটা কেউ ধীরে 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 সরাচ্ছে, আমি বুঝতে পারছি এই ব্যাপারটা। হুম, হুম আর ঘুমটা কিরকম দেখে নাও, মানে ওই একটা হয় না যে একটা আধো ঘুম আধো জেগে আছি, এরকম একটা টাইপের সিচুয়েশন। হুম তো চাপ যখন অনুভব করছে, ওর মা যখন বুঝতে পারছে যে পেটের উপরে কিছু একটা হচ্ছে, ওর মা মানে হঠাৎ করে চোখটা খুলেছে। চোখটা খুলে ওর মা যেটা দেখে সেটা হচ্ছে মানে সেটা একটা মারাত্মক জিনিস। ওর মা বলছে যে আমি দেখছি একজন মহিলা আমার থাইয়ের উপরে বসে আমার পেটের উপরে উপুর হয়ে একটা লম্বা জিভ বের করে আমার পেটের উপরটাকে চাটছে। তো বাপরে। মানে ওর মা বলে যে মানে আমি কি করব, আমি বুঝতে পারছি না। ওর যে মানে ওনার যে হাজবেন্ড, তিনি কিন্তু ওই পাশেই ঘুমাচ্ছেন। মানে ওর মা যদি একটু আওয়াজ করে বা একটুখানি বলে যে দেখো কি হচ্ছে, হ্যাঁ, হুম ওর ও কিন্তু একবারে উঠে যাবে, একদম পাশেই শোয়া। ওর মা পাচ্ছেই না ওটা করতে। এরকম ভাবে মানে একটা লম্বা জিভ বার করে, হ্যাঁ, মানে লম্বা জিভ বলতে গেলে আমি বলছি না সাপের মতো বিশাল লম্বা,
মানে নর্মাল মানুষের থেকে অনেক লম্বা। জিভটা কিন্তু মানুষের মতনই জিভ, লম্বা, কালো। আর এরকম পুরো চুল পুরো একদম ওর মুখের উপরে পড়ে আছে, শুধু জিভটা বেরিয়ে ওর পুরো পেটটাকে চাটছে। ওর মা মানে সেই সময় কি করবে না বুঝতে পেরে মানে এই ঘটনাটা মোটামুটি 2 মিনিট ধরে মানে ওর মা দেখেছিল এই জিনিসটা, যেরকম বলেছে আমাকে আর কি। তো ওর মা ধীরে ধীরে কোনো একটা বীজ মন্ত্র জপ করতে থাকে। বীজ মন্ত্র জপ করতে থাকে আর চোখ বন্ধ করে বীজ মন্ত্র জপ করতে থাকে। তো ধীরে ধীরে বুঝতে পারে যে থাইয়ের উপরে যে প্রেশারটা ফিল করছিল, সেই প্রেশারটা ধীরে 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 ইয়ে হয়, মানে রিলিজ হচ্ছে। ধীরে ধীরে যখন চোখ খোলে তখন দেখে ওর উপরে আর কেউ নেই, কেউ বসে নেই। কিন্তু ওর যে কাপড়টা যেটা সরানো ছিল ওটা কিন্তু অমনি করেই সরানো। আর পেটটা মানে তুমি বুঝতে পারছো, একটা মানে প্রেগনেন্ট মহিলার পেট যেরকম একটু ফুলে যায়, ওই পেটটা কিন্তু পুরোটা এক্সপোজড তখন। ও তখনই উঠে ওর স্বামীকে ডাকে, বলে যে আমি এরকম এরকম দেখেছি। হ্যাঁ, তো ওর মানে ওনার হাজবেন্ড বলে যে তুমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো, তুমি শুয়ে পড়ো, কিছু হবে না, দরকার হলে একটুখানি বেডের চারিপাশে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও, দিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, তো ওরা তাই করে। ওরা সেদিনকে বেডের উপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শুয়ে পড়ে। এবারে আরেকটা মারাত্মক মানে ঘটনা হয়েছে। সেই ঘটনাটা মানে হয়তো শুনতে খুব খারাপ লাগতে পারে বা গা ঘিনঘিন করতে পারে, কিন্তু আমি যতটা পারি আমি মানে বলার চেষ্টা করবো ঘটনাটা। একদিন কি হয়, ওর মা প্রেগনেন্সি ঠিক আছে, ওরা ইয়েতে যায়, কি বলে, ডাক্তারের কাছে যায়। ডাক্তার যেরকম প্রত্যেক মাসে একবার করে একটা ডাক্তারের মানে ইভ্যালুয়েশন দরকার হয়, ইউএসজি করে, দেখে যে বাচ্চাটা ভেতরে ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক থাকে। একদিন কি হয়, ওর মা ওরকমই রাত্রিবেলা ঘুমাচ্ছে, ওর মার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তো ও জবের থেকে ওই যে জিনিসটা ঘটে তবে থেকে কিন্তু উনি ওয়াশরুম গেলেন, উনি কিন্তু নিজের হাজবেন্ডকে ডাকতেন, ডেকে নিয়ে বলতে যে তুমি একটু আসো, ডাইনিং এর লাইটটা জ্বালাও, তারপর আমি ওয়াশরুম। তো সেদিনকেও সেম জিনিসটা হয়। উনি ওনার স্বামীকে ডাকেন, ডেকে নিয়ে ডাইনিং এ যান, ডাইনিং এ গিয়ে ওনার হাজবেন্ড লাইটটা জ্বালান আর উনি ওয়াশরুম যান। ওয়াশরুম থেকে মানে যখন ফিরে এসে আবার শুয়েছে, ওনার পেটে অসহ্য যন্ত্রণা শুরু। আর এটা কিন্তু বাথরুম থেকে আসার ইমিডিয়েট পর না, মানে বাথরুম থেকে এসেছে 1/2 ঘন্টা 40 মিনিট এরকম হয়েছে, মানে অসহ্য যন্ত্রণা শুরু। হ্যাঁ, আর এই যন্ত্রণাটা একটা নর্মাল যন্ত্রণা, যেটা যদি ধরো মানে অলমোস্ট ওই 9 মান্থস প্রেগনেন্ট হয়ে গেছে, তখন ওই মানে যখন মানে বাচ্চাটা বেরানোর টাইম থাকে তখন এরকম একটা যন্ত্রণা হয়, এটা আমরা সবাই জানি। মানে আমরা ইয়েতেও দেখেছি, ফিল্মেও দেখেছি, বলতে পারো সব জায়গায় দেখেছি। কিন্তু উনি তখন 6 মান্থস এরকম 7 মান্থস প্রেগনেন্ট, তখন এই জিনিসটা হওয়ার কথা না। তো উনি কি করে, ওনার হাজবেন্ডকে ডাকার চেষ্টা করে। আর এদিকে কিন্তু পুরো ঘরটাই মানে তখন ওরা সবাই যেহেতু শুয়ে গেছে ওয়াশরুম থেকে এসে, ওনার হাজবেন্ড ওইদিকে ফিরে ঘুমাচ্ছে। উনি হাতটা জাস্ট মানে এরকম ভাবে ডাকবেন, মানে ওনার এতটা যন্ত্রণা হচ্ছে যে ওনার মুখ থেকে মানে আর মানে আওয়াজ বেরোচ্ছে না, জাস্ট একটু কোকানি বেরোচ্ছে আর কি। হ্যাঁ, অথচ ওই কোকানিতেও কিন্তু ওনার হাজবেন্ডের ঘুম থেকে উঠে যাওয়া উচিত, কিন্তু ওনার হাজবেন্ড মানে একদম বেতোয়াক্কা একদম ওইদিকে ফিরে ঘুমাচ্ছে। কিন্তু উনি যখন ভাবলেন যে ঠিক আছে, যখন এটা শুনতে পাচ্ছে না, আমি অ্যাটলিস্ট হাত দিয়ে ডাকি। হাতটা যখন ওঠাতে গেছে, বলল একটা হাত, ঠিক আছে, বড় হাত, ঠান্ডা, আর প্রচুর লোম আছে হাতটাতে, এরকম একটা হাত ওর হাতটাকে ধরে চিপে বিছানার সাথে গেঁথে দিয়েছে। ঠিক আছে, মানে তুমি ভাবো মানে উনি কিরকম জিনিসটা ফেস করেছেন। এটা হলো তো হয়নি, যখন উনি নিজে মানে এরকম ভাবে হাতটার দিকে তাকান, তখন দেখে যে সেই অবয়বটা যেটা নাকি ওনার
ওই পেটটাকে জিভ দিয়ে চাটছিলেন। হুম। উনি ওনার প্রচন্ড এক্সারশন ফোর্স ফিল হয়, মানে যখন একটা বেবি বেরায় তখন একটা মায়ের থেকে একটা পুশ দরকার হয়। তো এটা আমরা অনেক সিনেমাতেও দেখি যে একটা পুশ দরকার হয়, যে মা পুশ করবে তবে বেবিটা বেরাবে। ওরকম একটা পুশ করার ওনার মানে খুব দরকার হয়। মানে উনি বলেন যে আমি কেন করেছি আমি জানি। যখন উনি পুশ করেন, ওনার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনার মিসক্যারেজ হচ্ছে সেই সময়। ওকে, ঠিক আছে। তো মিসক্যারেজ হলে কি হয়, মানে একটা তুমি বুঝতে পারছো তো, মানে একটা 6 মাসের ডেভেলপড হওয়া একটা বাচ্চার যদি মিসক্যারেজ হয়, একটা পুরো মাংস, মানে একটা রক্তের দলা একটা মাংসপিণ্ড মতো বেরাবে। ওই জিনিসটা উনি বিছানায় বার করেন। উনি যেটা দেখেন যে ওনার হাত দুটো ওরকম ভাবে ধরে আছে অবয়বটা, আর সেম ভাবে যেরকম ভাবে ওনার পেটটাকে চাটছিল জিনিসটা, সেটা সেই সেই জিনিসটা ওনার ওই রক্তপিণ্ডটাকে চাটছে। ঠিক আছে। উনি ওটা দেখে উনি ওখানে অজ্ঞান হয়ে যান সোজাসুজি। উনি নিজেও জানেন না যে কখন ওনাকে এইভাবে ডিসকভার করেছে ওনার হাজবেন্ড, কিন্তু ওনার হাজবেন্ড যা বলেছে, ওনার হাজবেন্ড বলেছেন আমি 4টে 4:30 সময় ওনার বেগ পায়। তো উনি এরকম ওয়াশরুমে যাওয়ার জন্য যখন ওঠে, দেখছে পুরো বিছানা রক্তে, মানে পুরো ভেজা, পুরো বিছানা রক্তে ভেজা ওনার জায়গাটা। আর ওরকম একটা মানে একটা ব্লব মতো একটা মাংসের দলা, মানে আমাকে যা বলেছে ও আর কি, আমি সেই হিসাবে বলছি, ওরকম একটা পড়ে আছে। আর ওনার হাজবেন্ড ফার্স্টে বুঝতে পারে না যে কি হয়েছে ব্যাপারটা। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করা হয়, ডাক্তার আসে, ডাক্তার বলে যে এটা মিসক্যারেজ হয়েছে ওনার। কিন্তু জেনারেলি মিসক্যারেজ এরকম ভাবে হয় না, মানে এরকম শুয়ে থাকতে থাকতে এরকম মিসক্যারেজ হয় না। হয়তো এরকম মিসক্যারেজের অনেক এরকম ঘটনা আছে যে যখন কোনো মহিলা এরকম ওয়াশরুমে গেছেন, কমোডে বসেছেন, তখন মিসক্যারেজ হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এরকম শুয়ে থাকতে থাকতে এরকম মিসক্যারেজ কখনো হতে শুনিনি। ডাক্তার এটা বলেছিল। ওনার ওই বাচ্চাটা ওখানে নষ্ট হয়, মিসক্যারেজ হয়। ওকে। তো এইটা হওয়ার যখন হয় তখন অবভিয়াসলি মানে এই জিনিসগুলো যখন এত ভয়ানক ঘটনাগুলো ঘটছে, ওই আমার বন্ধুটার ঘরেও খবর যাচ্ছে, ওরাও এখানে এসে দেখছে, ইয়ে করছে। তো ও আবার আসে, আমার বন্ধুটা আবার আসে, এসে নিয়ে বলে যে ও না অনেক ছোটবেলার থেকে যেহেতু পুজো আর্চা করছে, এই ক্লাস 7-8 থেকে পুজো আর্চা করছে, ও অনেক কিছু বুঝতে পারে। মানে তুমি একটা জিনিস দেখবে যে যারা অনেক পুজো আর্চা করে বা যারা অনেক আধ্যাত্মিক, মানে আমার বন্ধুটা যে সে হচ্ছে মা তারার ভক্ত। হ্যাঁ। তো ও অনেক এরকম পুজো পাঠ করে, খুব ইয়ে করে। তো ওনাদের না একটা মানে আমি দিব্য শক্তি বলবো না, কিন্তু ওনাদের একটা বোঝার ব্যাপার থাকে যে ওরা বুঝতে পারে যে কোনো জিনিস কেন এই জিনিসটা হচ্ছে, এটা কি আদৌ কোনো মেডিকেল প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম হচ্ছে এটাতে। ও বলে যে তুমি দাঁড়াও, আমি তারাপীঠ যাচ্ছি, আমি তারাপীঠ থেকে কিছু একটা ব্যবস্থা করেই আসবো। হ্যাঁ। এবারে ওই বন্ধুটার যে দাদু, তিনি কিন্তু খুব বড় মাপের একজন পূজারী ছিলেন। উনি সাধক ছিলেন না, উনি পূজারী ছিলেন খুব বড় মাপের। যার জন্য মানে অ্যাটলিস্ট মানে 3-4 মাসে একবার করে করে তারাপীঠে যখন কোনো একটা পূর্ণিমার দিনে প্রচুর বড় করে পুজো হয়, উনি কিন্তু ওই পুজোগুলোতে অ্যাটেন্ড করতেন। যার জন্য ওনার ওখানে অনেক চেনাশোনা ছিল। মানে ওনার একজন গুরুও ছিল ওখানে, সে গুরু মারা গেছে এখন, কিন্তু ও ওখানে যায়। ও দাদুর সাথে ছোটবেলার থেকে তারাপীঠ মহাশ্মশানে যেত। তারাপীঠ মহাশ্মশানে গিয়ে উনি মানে আমার যে বন্ধুটা, সে খোঁজ করে যে এই নামক একজন সাধক আছেন, আমি ওনার শিষ্যদের সাথে দেখা করতে চাই বা কিছু। তো অনেক খোঁজাখুঁজির পর ওনা মানে জিজ্ঞেস করে 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 পায়, পেয়ে নিয়ে ওখান থেকে একজনকে ও পুরো ঘটনাটা খুলে বলে। তো ও ঘটনাটা শুনে ও ফার্স্টে বলে দূর থেকে যে তোমার কাছে তোমার কাকু বা কাকিমার কোনো কাপড় বা
চুলের টুকরো বা এমন কিছু আছে যেটা ওনারা ইউজ করেন? তো বলে যে না বাবা, আমার কাছে তো নেই, আমি তো সেইভাবে ভেবে বেরাইনি। তো আপনি একবারটি আমাদের বাড়িতে চলুন, ওখানের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো বলে যে ঠিক আছে, আমি আমার কিছু শিষ্যকে নিয়ে আসবো, আর কবে আসবো সেটা আমি তোমাকে ফোনে জানাবো, আর যেদিনকে জানাবো আমি কিন্তু সেদিনকেই আসবো, মানে এরকম না যে আমি 2 দিন আগে জানিয়ে দেবো। আর কারণটা এটা বলে যে হতে পারে যে যে ওই বাড়িতে আছে সে হয়তো যদি শোনে যে আমি এরকম প্ল্যান করছি আসার, তাহলে হয়তো আরো কিছু বিপদ ঘটিয়ে দিতে পারে, ওই জন্য ওকে টাইম দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে। তো ওনারা একদিন আসে, ওদিন মানে ওই তিথিটা খুব শুভ তিথি ছিল, আমি ঠিক বলতে পারবো না, ওটা অ্যাস্ট্রোলজির ওয়ার্ডে কিছু একটা খুব শুভ তিথি ছিল। তো ওনারা আসেন, এসে নিয়ে ঢুকে নিয়ে না কিচ্ছু না, জাস্ট ওই তোমার বাড়ির মাটি, মানে বাড়ির বাইরে যে মাটি আছে ওই মাটি নেয়, মাটি নিয়ে একটু শোকে কিছু একটা কি করে সেটা কেউই জানে না, শোকে বলে যে ওর মানে ওই যে যে বাচ্চা ছেলেটা ওর মাকে এসে বলে যে আয় মা এখানে বস। ওদের তখন মানে মেন্টাল কন্ডিশন পুরো খারাপ, বুঝতেই পারছো, একটা এত দিন ধরে একটা মানে একটা ডেভেলপিং চাইল্ডকে রেখে যদি মিসক্যারেজ হয়ে যায় তাহলে খুবই একটা ইয়ে হয়। তো ওর মার মানে বিধ্বস্ত অবস্থা, বলে যে আয় মা এখানে বস। এসে বসে, বলে যে আচ্ছা বলতো, তোদের বাড়িতে কি কেউ এসেছিল যারা তোকে কোনো গিফট দিয়ে গেছে বা কোনো খাবার দিয়ে গেছে? সে গিফট যাও ইচ্ছা হতে পারে, একটা জামাও হতে পারে, মিষ্টিও হতে পারে, বা কোনো কাপ ডিশের সেটও হতে পারে, কিছু দিয়ে গেছে? তো বলে যে না বাবা, আমাদের ঘরে তো কেউ আসেনি, আর আমরা এই জিনিসটা অনেক দিন ধরে ফেস করছি, যার জন্য আমাদের বাড়িতে কোনো লোক আসেই না, অ্যাপার্ট ফ্রম এই আমার যে বন্ধু আছে অভিষেক, ওর বাবা মা আছে। তো বলে যে আচ্ছা, তো ওর বাবা মা তোকে কিছু দিয়েছে? তো বলে যে না বাবা, আমাকে তো সেরকম কিছু দেয়নি, ইভেন আমরা 4-5 মাস ধরে ওদের বাড়িতেই ছিলাম এই জিনিসটার জন্য। তো বললো যে আচ্ছা, তো বলে যে আচ্ছা বলতো, তোদের বাড়িতে এমন কোনো জিনিস এসছে যেটা এখানে আসার কথা নয়, বা মানে এমন একটা জিনিস যেটা অড এই বাড়িতে? কিছুতেই কেউ আর ভেবে মানে ইয়ে করতে পারে না, কুল কিনারা করতে পারে না যে কি ব্যাপার। হ্যাঁ, তখন ওই বাচ্চাটা বলে, বাচ্চাটা জানি না কি করে, ও তখন মানে আরো ওর ক্লাসে উঠেছে, মানে 8-9-এ উঠেছে এরকম, যেহেতু ঘটনাটা অনেকদিন ধরে চলছে। তো তখন বলছে যে আমি না একটা মূর্তি এনেছিলাম। তো বলছে মূর্তি? বলছে কি মূর্তি? তো বলছে যে আমি যে ওখানে আসামে গেছিলাম, আসাম থেকে আমি একটা মূর্তি এনেছিলাম খেলার জন্য, ওটা এখনো আছে, আপনি কি একবার দেখবেন? তো বলে যে দেখাও। মূর্তিটা আনে ওর ওই, আর মূর্তিটা কিন্তু তখনও ওই জায়গাতেই রাখা, ওই ক্যাবিনেটের নিচে। তো ও যখন ক্যাবিনেটের নিচ থেকে বার করে মূর্তিটা, তখন ওর বাবা মানে ওই যিনি সাধক যিনি এসেছিলেন তিনি বলে যে আমি এটারই কথা বলছি। ও তখনই বুঝে যায়, দেখে নিয়ে আসে মূর্তিটা, নিয়ে এসে মূর্তিটাকে ও নেয়, নিয়ে বলে যে আমাকে কিছুক্ষণ সময় দে, আর তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, আমার শিষ্যরা শুধু এখানে থাকবে, শিষ্যদের সাথে থেকে কেউ জানে না বাড়িতে ও কি করেছে। দিয়ে কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পর ও ডেকে বলে যে তোরা যে জিনিসটাকে নিয়ে এসছিস সেটা একটা মারাত্মক জিনিস। তো বলে যে কি বাবা, কেন, কি ব্যাপার হয়েছে, এই মূর্তিটার সাথে কি ব্যাপার? বলে যে এই মূর্তিটাতে কালো জাদু করে একটা পিশাচকে বন্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু একটা জিনিস এখানে মানে ধ্যান দিতে হবে, এটা কিন্তু কোনো প্রেত নয়, ঠিক আছে? ও বলে যে পিশাচকে বন্ধ করে রেখেছিল, পিশাচ একটু মানে পাওয়ারফুল এন্টিটি হয় প্রেতের থেকে। বলে যে ওই মানে ও তো ওটা রাখা হয়েছিল, কেন রাখা হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু যেহেতু তোরা এই মূর্তিটা এখানে নিয়ে এসছিস, এই মূর্তিটার সাথে পিশাচটাও এসছে তোদের এখানে। আর ও বলেও ছিল যে মানে কি টাইপের পিশাচ এসছে সেটা শুধু আমার মানে বন্ধুর যে কাকা আছে তাকেই বলেছিল, যে পিশাচের অনেক রকম টাইপ থাকে, কি টাইপের পিশাচ এসেছিল ওটাও বলেছিল, কিন্তু সেটা আর ও কাউকে বলেনি, মানে ওর কাকা আর কাউকে বলেনি কি এসেছিল। তো ওরা বলে যে ওর বাবাটা মানে যে
তান্ত্রিকটা এসেছিলেন, সাধকটা এসেছিলেন, তিনি বলেন যে এটাকে আমি ক্রিয়া করে বন্ধন করে দেবো, যাতে ও বেরাতে না পারে। মানে ও বলতে যেটা চেয়েছিল যে অলরেডি ওই মূর্তিটার মধ্যে ওই পিশাচটাকে বন্দি করেই রাখা হয়েছিল, ফর সাম রিজন ও ওখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, বেরিয়ে গিয়ে এইসব অবস্থা মানে এইসব জিনিস করা শুরু করে। তো বলে যে আমি এখানে ওকে আবার বন্ধন করে দেবো আমি, আর তোদের বাড়িটাকেও আমি চারদিক থেকে বন্ধন করে দেবো, যাতে তোদের বাড়িতে আর কোনো অপশক্তি ঢুকতে না পারে। কিন্তু এই যে এই জিনিসটা, এটাকে তোকে গঙ্গায় ভাসিয়ে আসতে হবে। আচ্ছা। তো ওরা বলে যে ঠিক আছে। আর শেওড়াফুলিতে যারা জানে, মানে যারা কেউ শুনে থাকবেন তারা জানবেন হয়তো যে গঙ্গা ওখান থেকে মানে বিশাল কিছু দূর নয়। হ্যাঁ, তো ও উনি 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 ওখানে ক্রিয়া করেন, ক্রিয়া করে বন্ধন করেন। বাড়ি চারদিকে মানে চারটে কোণাতে উনি পেরেক পোতেন, চারটে। বাড়ি বন্ধন করার জন্য পেরেক পোতেন। পেরেক পুঁতে ওই ইয়েটাকে দেয়, দিয়ে একটা স্পেসিফিক ওই যে মানে ওই মূর্তিটাকে দেয় একটা স্পেসিফিক টাইম, একটা স্পেসিফিক ডেট বলে যে তুই এই দিনকে গিয়ে একা যাবি না, তোর ভাইকে সাথে নিয়ে যাবি, গিয়ে ওখানে গঙ্গায় জলে ভাসিয়ে দিবি, ছুড়বি না। এটা কিন্তু ওর কাকাকে বলে, ভাসিয়ে দিবি, ছুড়বি না। আর যখন ভাসিয়ে দিবি তারপর পেছন থেকে যেও ডাকুক ঘুরবি না, চুপচাপ ঘাটের থেকে উঠে ঘরে আসবি, ঘরে এসে নিজের গায়ে গঙ্গা জল ছেটাবি, বাইরে চান করবি, তারপরে ঘরে ঢুকবি, এই কথাটা বলে। ওরা সেই মতো একদিন যায়, গিয়ে নিয়ে যেদিনকে ডেট যা টাইম বলেছিল সেই টাইমে গিয়ে যায়। কিন্তু ওরা ওখানে কি একটা ভুল করে ফেলে। কি ভুল করে জানো তো? ওদেরকে বলেছিল এটা ভাসিয়ে দিবি, ছুড়বি না। হ্যাঁ, ওর কাকা ওটাকে ছুড়ে দেয়, ছুড়ে দিয়ে ও চলে আসে। মানে পেছন থেকে ওরা কোনো ডাকও শুনতে পায় না, কিচ্ছু শুনতে পায় না, ওরা ছুড়ে দিয়ে চলে আসে। তো চলে এসে ঘরে আসে, ঘরে এসে নিয়ে সব নর্মাল, সবকিছু ঠিক চলছে। ওই জিনিসটার পর 1 মাস কাটে, 2 মাস কাটে, 3 মাস কাটে, সবকিছু নর্মাল। এরকম করতে করতে দুর্গাপুজোর টাইমটা সামনে আসে। এটাই হচ্ছে লাস্ট ইনসিডেন্ট যেটা ঘটেছিল ওদের সাথে। দুর্গাপুজোর টাইমটা সামনে আসে, সামনে আসার পর ওই যে দেখবে দুর্গাপুজোর আগে আগে সেই তর্পণ করতে যায় না, ওই পূর্বপুরুষের জন্য দিতে যায়, ওই টাইমটা আসে। তো ওরা 2 ভাই মিলে গঙ্গার ঘাটে, যে ঘাটে ওরা ছুড়েছিল, ওখানে তর্পণ করতে যায়। তর্পণ করতে গিয়ে ওরা দেখে ঘাটের একটা সাইডে ওই মূর্তিটা অর্ধেক মাটিতে ঢুকে আর অর্ধেক বেরিয়ে আছে। তুমি ভাবো এটা মানে কতটা চান্স থাকলে এটা এরকম, তুমি একটা গঙ্গাতে একটা জিনিস ছুড়ে দিছো, কতটা চান্স থাকলে তুমি ওটাকে আবার দেখতে পাবে ওই সেম ঘাটে। তো ওর বাবা দেখে, মানে আমার যে বন্ধুটার বাবা, অভিষেকের বাবা, ও বলে যে হ্যাঁ রে, এটা ওইটাই, ওই মূর্তিটাই না, ওই মূর্তিটার মতো লাগছে। তো বলে যে না দাদা, ও ভয় পেয়ে যায়, মানে ওর ভাই বলে যে না না দাদা, এটা অন্য কোনো কিছু হবে। বলছে না, তুই দাঁড়া, আমি আগে দেখি। তোর বাবা ওটাকে জল দিয়ে ধুয়ে 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 টেনে বার করে, দেখে যে সেম মূর্তিটা আবার। ওরা আর একটুও দেরি না করে, ওরা যখন ওই যিনি সাধক ছিলেন, যিনি তখন যখন এসছিলেন, ওই সাধকের এক শিষ্যের ফোন নাম্বার ওরা নিয়ে রেখেছিল। ওরা ডিরেক্টলি ফোন করে তো প্রথম পায় না, পায়, আচ্ছা ওই মূর্তিটাই কিন্তু ওরা আবার বাড়ি নিয়ে আসে। আর এইবারে কোন বাড়িতে নিয়ে যায়? অভিষেকের বাড়িতে নিয়ে যায়, মানে ওদের বাড়িতে আর রাখে না, অভিষেকের বাড়িতে নিয়ে যায়। আর ওরা বাড়ির কি করে, ওই দুর্গা মন্দির, আমি বললাম ওদের দুর্গা মন্দির আছে, ওই দুর্গা মন্দিরের সামনেটাতে রাখে মূর্তিটাকে, একটা সাদা কাপড়ে জড়িয়ে। তো ওরা বলে, ফোন করে বলে যে এই মূর্তিটা আবার আমাদের কাছে এসেছে। তো তখন ওই যে শিষ্য বলে যে দেখুন, আপনারা একটু সাবধানে থাকুন, আমি আপনাদের সাথে আমার গুরুর কথা বলাবো, কিন্তু উনি এখন ব্যস্ত আছেন, আমি কিছুক্ষণ পরে
বা কিছু দিন পরে আমি আপনাকে ফোন করছি। 2 দিন কাটে, 3 দিন কাটে। 3 দিনের পর গুরুজি ফোন করেন। ফোন করে প্রথম যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে, যেদিনকে ফেলতে বলেছিলাম সেদিনকে কি ছুঁড়ে ফেলেছিলিস না ভাসিয়েছিলিস? ওর কাকার মাথায় তখন মনে পড়ে যে আমাকে তো ভাসাতে বলেছিল, আমি ছুঁড়েছি। তো বলছে যে তুই যে মানে ওটাকে ছুঁড়েছিস, ওটা এক রকমের অপমান করা হয়েছে। হ্যাঁ, তো তোকে ওই জন্য আমি বলেছিলাম ওটাকে ভাসিয়ে দিতে, তুই ভাসাসনি। এবারে মানে এবারে কি হবে সেটা আমি মানে বলতে পারবো না। তো ওরা অনেক কাকুতি মিনতি করে যে বাবা আমাদের ভুল হয়ে গেছে, আপনার কথা আমার আরো ভালো করে শোনা উচিত ছিল, আপনি প্লিজ একটা কিছু বলুন যেটা দিয়ে আমরা এটা করতে পারবো। তো বললো যে দেখ, আমি এখন এই মুহূর্তে এসে আবার ওই সেম ক্রিয়া করার আমার পক্ষে সম্ভব নয়। আর আমি তোদেরকে অতদিন ওয়েটও করতে বলবো না, যে মানে অতদিন হয়তো ওয়েট করলে তোদের সাথে আরো অনেক কিছু খারাপ ঘটে যাবে। একটা জিনিস আমি বলবো, আমি একটা শিষ্যকে পাঠাবো। ওই শিষ্যটা যখন তোর কাছে যাবে, ওর কাছে আমি কিছু ওই যে লাল রঙের কার থাকে না, ওই কার দিয়ে দেবো। লাল রঙের কার মানে ওই যে আমরা যেটা হাতে পরি বা ওরকম টাইপের কার, হ্যাঁ, সুতো, বিপত্তারিণী সুতো যেরকম টাইপের হয় ওরকম। ওই মূর্তিটাকে একটা লাল কাপড়ে জড়িয়ে ওই কার দিয়ে বাঁধবি। বেঁধে নিয়ে তোদেরকে সেইখানেই মূর্তিটা ফিরিয়ে আসতে হবে যেখান থেকে তোরা ওটা কুড়িয়েছিলিস। মানে ওদেরকে আবার আসাম যেতে হবে এটা করতে। ওকে। তো সেম ভাবে ওর একটা শিষ্য আসে, এসে নিয়ে ওদেরকে পুরো বিস্তার ভাবে বলে যে এই যে যে জার্নিটা তোমরা করবে এই কলকাতা, এই শেওড়াফুলি থেকে আসাম অব্দি, জার্নিটা কিন্তু একদম ইজি হবে না। অনেক কিছু বাধা আসতে পারে, অনেক কিছু বিপত্তি আসতে পারে। ঠাকুরের নাম জপতে জপতে ভালোভাবে ওখানে পৌঁছে জিনিসটাকে ওইখানেই রেখে, মানে এরকম না যে ওখানে আবার ছুঁড়ে ফেলে দিলে, ভালোভাবে রেখে ওখান থেকে ফিরে আসবেন। আর যেরকমটি গুরুদেব বলেছেন, আপনি কিন্তু পিছনে ঘুরে দেখবেন না, অনেক রকম ভাবে ডাক আসতে পারে পিছন থেকে, ঘুরে দেখবেন না। ওরা বেড়ায়, মানে ট্রেনে জার্নি করে। ট্রেন তো ঠিক আছে কোন রকম, মানে সে মানে ট্রেনে জার্নি করতে করতে মানে ট্রেন বিশাল লেট করেছে, বিশাল লেট। হ্যাঁ, কখনো দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম ভাবে কোন রকমে পৌঁছে যে স্পটটাতে ওরা যেখান থেকে কুড়িয়েছিল, সেই স্পটটাতে যেতে যে গাড়িটা, যেটা মানে ওরা 4 চাকা একটা ওখানে ভাড়া করেছিল, 4 চাকাতে যেতে যেতে আরো অনেক বাধা। 4 চাকার টায়ার পাংচার হয়, কখনো তোমার সামনে দিয়ে বিড়াল চলে যায়, হ্যাঁ, কখনো আবার মানে ড্রাইভারের, সকালবেলা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ঘুমের চোখ ঢুলে আসছে ড্রাইভারের, এরকম হয় যে মানে স্টিয়ারিং ডিরেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম হয়। কোন রকমে ওরা পৌঁছায়। ওখানে পৌঁছে ওই শিষ্যটিকে আবার ফোন করে বলে যে আমরা এখানে পৌঁছে গেছি, আপনি আমাদেরকে এক্স্যাক্টলি বলুন কি করতে হবে, আমরা সেটাই করবো, কারণ আমাদের পক্ষে আর মানে ইয়ে করা সম্ভব না। ওরা বলে যে একদম ভালোভাবে 2 হাত দিয়ে যেখান থেকে পেয়েছিলেন ওখানে রাখবেন, রেখে পিছনে ঘুরবেন, চুপচাপ চলে আসবেন, আর কোনো দিকে তাকাবেন না। যদি আপনাদের পেছন থেকে কোনো মানে আপনাদের চেনাশোনাও কেউ যদি ডাকে, তাও তাকাবেন না। তো ওরা ওরকম রেখে নিয়ে পেছন ঘুরে চলে আসে। চলে এসে কিন্তু ওদেরকে চলে আসার সময় ওরা কোনো ডাক বা কিচ্ছু শুনতে পায়নি। ওরা গাড়ি করে ফেরে, ভালোভাবে কলকাতা ফেরে। কিন্তু কলকাতা ফেরার পর ওই গুরুদেব বলেছিলেন যে সপরিবারে মানে যারা যারা এই জিনিসটাকে দেখেছে, ছুঁয়েছে বা কিছুও করেছে, জানে, তারা তারাপীঠে আসবে না, তারাপীঠে এসে গুরুর সাথে যাতে দেখা করে। উনি মানে ওদের জন্য একটা মানে রক্ষা কবচ টাইপের বানিয়ে দেবেন আর কি, এরকম বলেছিল। তো ওরা ফেরে নিয়ে আবার তারাপীঠ যায়। তারাপীঠ গিয়ে গুরুদেব বলে যে যেহেতু এই জিনিসটা ওর কাকার ফ্যামিলিটাকে এতটা এফেক্ট করেছিল, তো এই যে এফেক্টটা যেটা মানে যার উপরে করেছে না, তাদের উপরে অন্য প্রেতদেরও কিন্তু দৃষ্টি পড়ে কখনো কখনো। তো ও যারা একবার অলরেডি মানে এই প্রেতের দিয়ে
পোজেসড হয়েছে, বা ধরে নাও যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, তারা খুব ভার্নারেবল হয় কিছুটা টাইম, যে ওরা আবার পোজেস হতে পারে অন্য কোনো প্রেত দ্বারা। আচ্ছা। তো ওই জন্য এই কবচটা তোমরা রাখবে, আর এই কবচটা মানে গা ছাড়া করবে না, কিছু একটা দিনের মানে কিছু একটা সময়ের জন্য আর কি, বলে এরকম 6 মাস বা 7 মাস এরকম করতে। আর কিছু কিছু নিয়ম বলে দেয়, বলে যে এটা একদম অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো ওরা কবচটা নেয়, ফিরে আসে, ফিরে এসে ওরা ঘরে আবার বড় করে সত্যনারায়ণ পুজো করায়। পুজো করানোর পর ওরা থাকতে শুরু করে। অদ্ভুত ভাবে মানে যেদিনকে সত্যনারায়ণ পুজো করা হয়, এই যে ঘটনাটা মানে এই যে তারাপীঠ থেকে ফেরার পর পর 1-1.5 মাস কাটার পর ওর বাবার আবার সেম জায়গা থেকে আবার চাকরির কল আসে। কল মানে অন্য পজিশনের জন্য, কিন্তু সেম কোম্পানি। ওর বাবা ওখানে জয়েন করে। এখন সবই ঠিক আছে, কিন্তু ওই যে বলে না যে মানে একটা এত বড় একটা ঘটনা বা এত পাওয়ারফুল একটা এন্টিটি যদি তোমার মানে এফেক্ট করে একজনকে, কিছু না কিছু তো নিয়ে যায়। দেখো এই যে এন্টিটিটা ছিল, সে কিন্তু প্রথমে ওই যে ঠাকুর মশাই ছিলেন, মানে যিনি ছিলেন আর কি, যার কাছে ধারাতে নিয়ে গেছিল প্রথমে, হয়তো ওনার প্রাণ নিয়েছেন, কারণ উনি বলছিলেন আমি ঘরে ক্রিয়া করবো। এটা আমি বলছি না যে হয়তো মানে ওই এন্টিটিটাই সাথেই লিঙ্ক এনার যে ডেথটা, ওটা বলছি না, কিন্তু অনেক চান্সেস আছে এটা হওয়ার। প্লাস একটা শিশু যে তখনও ডেভেলপিং ফেজে ছিল, মানে জন্মায়নি পুরোপুরি, তাকে নিল। আর কি হলো জানো তো, ওর মার মানে ক্যান্সার সাসপেক্ট হলো, মানে যার মিসক্যারেজ হয়েছিল, ক্যান্সার সাসপেক্ট হলো, ওভারি ক্যান্সার, যার জন্য ওর মার মানে অপারেট করে পুরো ওভারি ইউটেরাস বাদ দিতে হয়। কিন্তু ওভারি ইউটেরাস বাদ দিয়ে যখন টিউমারটার এক্সামিনেশন করা হয়, তখন দেখা যায় যে ওটা একটা সিস্ট ছিল, নর্মাল সিস্ট ছিল, যেটা পরে ক্যান্সারাস হতে পারতো, কারণ ওটা সাইজটা এতটাই বড় ছিল। হ্যাঁ, তো ওই জন্য সার্জারিটা করানো হলো। তার মানে ওর মা আর অন্য কোনো কারোর মা হতে পারবে না। তো এইটা হয়েছে। তো এখনো অবধি ওরা মানে কি বলবো, একটা মানে একটা হয় না ঘরের যে একটা জাঁকজমক থাকে বা একটা খুশির পরিবেশ থাকে, ওই জিনিসটা এখনো ওদের মধ্যে ল্যাকিং। এখনো আমার যে বন্ধুটা আছে, সে এখনো ওদের বাড়িতে গিয়ে আলাদা করে পুজো করে আসে, পুরো ঘর ঘুরে 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 পুজো করে আসে। এখন এই রিলেটেড কোনো প্রবলেম নেই, কিন্তু ওনাদের উপর দিয়ে যা গেছে, এটা তো ধরো তোমার 2 বছর বা 2-2.5 বছরের জিনিসটা আমি কিছু কিছু ঘটনার মাধ্যমে বললাম। এর মাঝেও হয়তো ওনাদেরকে অনেক কিছু ফেস করতে হবে, যেটা হয়তো আমি জানিও না, হ্যাঁ, বা আমার বন্ধুরাও জানে না, যে ফেস করেছে সে জানে একমাত্র। হ্যাঁ, তো এইটা ছিল ঘটনা। তবে এই ঘটনাটার মধ্যে যে লাস্টে যে ওই যে তর্পণ করতে গিয়ে ওই জিনিসটাকে ফিরে পাওয়া, এই জিনিসটা মানে আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না প্রথম দিয়ে। তারপরে যখন ও বললো যে সত্যি কথা আমি বলছি, ও এরকম হয়েছে, আর ও আমাকে একটা মানে কি বলবো ফটো পাঠিয়েছিল, একটা কি বলবো মানে ওদের যে দুর্গা মন্দিরের যে দালান, ওই দালানে বলেছিলাম ও সাদা কাপড় মুড়িয়ে রেখেছিল, ও দূর থেকে ওটার একটা ফটো তুলে পাঠিয়েছিল আমাকে। হ্যাঁ, বললো যে এই দেখ, তোকে যে বলেছিলাম সাদা কাপড় মুড়িয়ে রেখেছি, এটা ছিল, কিন্তু ওই ফটোটা রাখিস না, ফটোটা মানে করে দিস, ডিলিট করে দিস। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই গল্পটা শুনতে শুনতে প্রচুর জিনিস হয়েছে ওর থেকে। যখন শুনছিলাম আমি নিজে, আমার ফোন কেটে গেছে, আমার ফোনে ডিস্টার্ব হয়েছে, আমার লাইট ব্লিঙ্ক করেছে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, যখন তুমি আমাকে ফোন করে বললে যে আমি 10 মিনিটের মধ্যে কল করছি, তাই তো, তুমি কল করার 2 মিনিট আগে আমার পুরো ঘরের কারেন্ট চলে গেছে। আমি এখনো তোমার ওই যে চার্জ দেওয়া যে এমার্জেন্সি, ওই এমার্জেন্সি জ্বালিয়ে বসে আমি তোমার সাথে পডকাস্ট করছি। আর আমার যে লোকেশনটা আমার বাড়ির, ওটা কিন্তু একটা মানে হসপিটালের সামনে, এখানে কখনো কারেন্ট যায়। ওকে, এটা আমি ধরছি না যে সেই কারণেই হয়েছে,
না, এটা এটা ধরছি না, আমিও ধরছি না, কিন্তু না এই ঘটনাগুলো শুনলে মানে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়। এতটা ডার্ক এই ঘটনাটা, আর এই ঘটনার মধ্যে এত কিছু জিনিস আছে যে একটা খুব অদ্ভুত একটা পরিবেশ। এটা বলতেই পারো, মানে যেহেতু ইমার্জেন্সি লাইট তো পুরো একদম চকচকে আলো দেবে না, তো এরকম একটা মাহল একটা ক্রিয়েট হবে। হ্যাঁ, ওটার জন্য আমি বললাম যে আমার মানে লাইন চলে গেছে, আমি এখন ছোট এমার্জেন্সি লাইট দিয়ে এখন ঘটনাটা বলছি। তো এই ঘটনাটা আমি ওর কাছ থেকে শুনলাম, বুঝতে পারলাম যে কেন ও কন্ট্যাক্ট করতে পারেনি, বা আমিও সেই সময় আমার লাইফে অন্য একটা ঘটনা চলছে সেই সময় ভেলোরে, তো আমিও কন্ট্যাক্ট করতে পারিনি। তো ও তখন বললো যে এই ব্যাপার, এখন সব ঠিক আছে। তো এটাই মানে ঘটনাটা ছিল আজকে। প্যাথেটিক ভাবো, খুবই প্যাথেটিক। মানে ঘটনাটাতে ভয় যতটা আছে তার থেকে বেশি বোধহয় দুঃখ আছে ঘটনাটা, আমার যা মনে হয়। একটা মা যে 6 মাস ধরে একটা মানে শিশুকে নিজের পেটে রেখে তারপর ওরকম ভাবে করে দেওয়া, জাস্ট একটা কি ভুল। তুমি দেখো, তুমি কিন্তু ওই বাচ্চাটাকেও দোষ দিতে পারবে না। হ্যাঁ, কেননা হতেই পারে এরকম, মানে অনেকজনের বাচ্চাই এরকম করতে পারে, কিন্তু এই জিনিস নর্মাল ধরা হয়, মানে তার মনে তো সেরকম প্যাচ নেই না। হ্যাঁ, আর তারপর জানো তো আমি আরো যে 2-3টে মানে 1-2টো জিনিস দেখলাম আসামে না এই জিনিসগুলো একটু কমন। মানে আমি কাউকে করছি না, মানে আসাম থেকে যারা শুনছেন, মানে এটা আমি কোনো খারাপ ভাবে বলছি না, কিন্তু এই জিনিসগুলো মানে আমি শুনেছি, বা আমার 2-3জন বন্ধু, আমার কলিগ আছে যারা আসাম থেকে আছে, তারাও বলেছে যে এই জিনিসগুলো কমন, এই টোটকা ফোটকা এই জিনিসগুলো খুব কমন আসাম। তো আমি ওটার থেকে একটা ছোট লিঙ্ক খুঁজে হয়তো পেয়েছি যে হ্যাঁ, হয়তো আসাম বলেই হয়তো এই জিনিসটা হয়েছিল এরকম। তো এটাই আর কি ঘটনাটা ছিল। মানে ভাবাও যায় না, মানে শুনলে খারাপ লাগে সত্যি কথা বলতে, মানে এরকম কিছু চলছে আমাদের এই পৃথিবীতে। মানে ভাবাও যায় না যে একটা ছোট জিনিস তুলে এনে ঘরে যে কি বিপদ হতে পারে, সেটাই। থ্যাংক ইউ গো আবারও। হ্যাঁ, আমি তো দেখেছি আমার যা ভিডিওস আছে সবাই খুব ভালো কমেন্টস করেছেন, তার জন্য শ্রোতা বন্ধুদেরকে খুব ধন্যবাদ। আর আমার সব ঘটনা নিজের লাইফে ঘটে না, আমি ঘটনা কালেক্ট করি আর আমার ঘটনা বলতে ভাল লাগে। আপনারা যদি এটা পছন্দ করেন তাহলে আমি আবার আসবো ঘটনা বলতে। একদম ঠিক আছে গো, শেষ করছি নাকি? একদম। ওকে। থ্যাংক ইউ। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম ঘটনা পডকাস্টে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।